হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নোজা বাংলা। তো নোজা বাংলাতে আজকে ইলেকট্রোস্ট্যাটিকের দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা কি শিখবো? আমরা আজকে শিখবো যে তড়িৎ বলের উপরিপাতের নীতি কি, সুপারপজিশন প্রিন্সিপাল অফ স্ট্যাটিক চার্জ। কুলম্বের সূত্র এখানে তো কাজে লাগবেই, আর এই সূত্রকে কাজে লাগিয়ে এটাকে কিভাবে ইউজ করব সেটার উপরে আজকে পড়া। বেশ কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম সহ আমাদের এই টপিকটা আস্তে আস্তে এগিয়ে যাবে। ওকে, চলো ফার্স্ট দেখি তড়িৎ বলের উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল কি জিনিস। যখন একটি সিস্টেমে অনেকগুলো আধান থাকে, যখন একটা সিস্টেমে অনেকগুলো আধান থাকে, তখন কোনো একটি নির্দিষ্ট আধানের উপর মোট বল হলো তার উপরে যে মোট বল হলো অন্য প্রত্যেকটি আধান দ্বারা প্রযুক্ত আলাদা আলাদা বলের ভেক্টরের সমষ্টি। এটা তো খুব সিম্পলি আমরা জানি যে বল একটি ভেক্টর রাশি, তাদের যোগ ভেক্টর রাশি হিসাবেই হবে। তাহলে এখানে নতুন কি আছে? নতুন হচ্ছে, ধরো এখানে একটা Q1 চার্জ আছে, এখানে একটা Q2 চার্জ আছে, আর এখানে একটা Q3 চার্জ আছে। তো আমি Q1 চার্জের উপরে বল বার করতে যাচ্ছি যে Q2 এবং Q3 চার্জ ওকে কিভাবে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, সেই বলটা কিভাবে কাজ করছে, তার ভ্যালু কি, সেই সম্বন্ধে ধরো আমরা আলোচনা করতে চাইছি। তাহলে সর্বপ্রথম মনে রাখতে হবে যে ধরো অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে, এটা নেগেটিভ চার্জ আর এরা সব পজিটিভ চার্জ। তাহলে আকর্ষণ করবে, এদিকে যে আকর্ষণ বলটা কাজ করছে তাকে নাম দিলাম ধরো F1, এটাকে নাম দিলাম হচ্ছে F2। এদের মধ্যবর্তী যে কোণ থাকবে থিটা, তাহলে রেজাল্টেন্ট সেই অনুযায়ী হয়। রেজাল্টেন্টের সূত্র কি ছিল? R ইজ ইকুয়াল টু ভেক্টরে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। খুব ভালো কথা, এটাও তো আমাদের জানা। ব্যাপারটা এখানে যেটা লক্ষ্য করা, যে একে এই নেগেটিভ চার্জটাকে এরা দুজন যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বল ইউনিক, অর্থাৎ এদের দুজনের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে তার এফেক্ট এর উপরে আকর্ষণ বল ক্যালকুলেশন করার সময় আমরা নেব না। এটাই হচ্ছে সুপারপজিশনের মেন কনসেপ্ট। বোঝা গেল কি বললাম? যার জন্য বিচার করছি বাকি আধানগুলো তার উপরে কি এফেক্ট ফেলছে শুধু সেটুকু হিসাব করব। ক্লিয়ার? লিখে নাও। ওকে, চলো মূল বিবৃতি সমূহ। বিবৃতি কি? বিবৃতিতে আছে একটি n সংখ্যক আধানের সিস্টেমের কোন একটি আধানের উপর মোট স্থির তড়িৎ বল Fe হলো অন্য সবকটি আধানের ওই আধানের উপর প্রযুক্ত ভেক্টর যোগফল। ওই আধানের উপর প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। মাত্র একটা কোনো যদি আধান এখানে থাকে 1 নাম্বার, এখানে যদি একাধিক আধান থাকে 2 3 4 5, এদের প্রত্যেকের যে ফোর্স গুলো পাবো তাদের ভেক্টর সমষ্টি করার পর যেটা পাবো সেটাই হচ্ছে এফ নেট। তাহলে এফ নেট সমান কি হচ্ছে? F1 Fn1 Fn2, মানে পরের যে আধানগুলো আছে তার জন্য যদি এটাকে n তম বলি, তাহলে n এর জন্য 1 এর কি ফোর্স, n এর জন্য 2 কি ফোর্স দিচ্ছে, n এর জন্য 3 কি ফোর্স দিচ্ছে, সমস্ত কটাকে সমষ্টি করলে যেটা পাবো সেটা হচ্ছে নেট রূপ বা নেট ফোর্সটা। এক্ষেত্রে আমি বিচার করব না যে এরা কি ফোর্স অ্যাপ্লাই করছে বা এদের দুজনের মধ্যে কি ফোর্স অ্যাপ্লিকেশনে আসছে বা এদের মধ্যে কি হচ্ছে, এসব আমি ভাবতে যাব না।
তো চলো লিখে নাও। দেখবে এই লটা যখন নিউমেরিক্যাল প্রবলেম করব কতটা আমাদেরকে হেল্প করবে, প্রচন্ড হেল্প করবে। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজ এ বি সির প্রত্যেকটি, তাহলে একটি সমবাহু ত্রিভুজ আঁকি। চলো সমবাহু ত্রিভুজ তুলে নিই, সমবাহু ত্রিভুজ, এই নাও সমবাহু ত্রিভুজ হলো। এই সমবাহু ত্রিভুজের কি বলেছে, যে প্রত্যেকটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান আছে। তাহলে এখানে একটা প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ, এবং এখানেও একটা প্লাস কিউ আধান আছে, এটা বলা আছে। এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা এ, এটা এ, এবং এটাও এ। বেশ, ঠিক আছে। তাহলে সি বিন্দুতে নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা বি, আর ধরো এটা সি। তাহলে সি বিন্দুতে যে চার্জটা আছে সেই চার্জের উপরে নেট ফোর্স কত? তাহলে সেই আগের যে থিওরি ছিল, সেই থিওরির কনসেপ্ট কি ছিল সুপারপজিশনে, যে যার জন্য বিচার করছি শুধু তার উপরে ফোর্সগুলোকে নিয়ে ভাববো, বাকিগুলোকে নিয়ে নয়। বোঝা গেল? এই ছোট্ট কথাটা আমাদেরকে বহু সমস্যা থেকে বাঁচাবে। তাহলে এই যে প্লাস কিউ চার্জটা আছে, এই প্লাস কিউ চার্জের দ্বারা ও কি হবে, বিকর্ষিত হবে। বিকর্ষণ বলটাকে ধরো আমি এদিকে দেখালাম, এই প্লাস কিউ চার্জ এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণটাকে আমি এদিকে দেখালাম। লক্ষণীয় বিষয় কি, দেখবার মতো বিষয় হচ্ছে যে এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানেও প্লাস কিউ চার্জ আছে। আধান দ্বয়ের যে দূরত্ব সেটাও এখানেও এ, এখানেও এ। বোঝা গেল? দূরত্ব সেম, চার্জ সেম, তাহলে ফোর্স গুলো কি হবে, সেম। তাহলে এটাকে যদি এফ বলি, তাহলে এটাকে এফ বলতে হবে। একটা জিনিস পাওয়া গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। ক্লিয়ার? বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে এবার আমাদের ল কি হবে, ধরো মধ্যেখান দিয়ে এখানে তাহলে আমরা সামান্তরিক বানাবো। এই ছিল সামান্তরিক, এটা হচ্ছে তার লব্ধি। লব্ধি ফোর্সকে নাম দিলাম ধরো এফ ড্যাশ। কাজ করি, এটা একটু ছোট করি, ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। তাহলে লব্ধি বল হচ্ছে এফ ড্যাশ, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ এফ cos 60 ডিগ্রি। cos 60 ভ্যালু কত, হাফ। তাহলে রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ স্কোয়ার, cos 60 জন্য এলো হাফ, 2 কেটে গেল। তাহলে কটা এফ স্কোয়ার থাকবে, কটা, 3টে। তাহলে এখানে হলো কি রুট ওভার 3 এফ স্কোয়ার, মানে হলো √3 এফ। তাহলে পেলাম কি, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু √3 এফ। মাথায় ঢুকলো? তাহলে এই সূত্রটুকু যদি আমাদের না জানা থাকতো তাহলে আমাদের সমস্যা কোথায় পড়তো, তো আমরা বাকিগুলোকে নিয়েও ভাবনা চিন্তা করতে শুরু করতাম, ভাববো না। আর একটা জিনিস কি হচ্ছে, যে এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে সলভ করব সেটাও আমি বিভিন্ন রকম উদাহরণ দিয়ে দেখাবো। বিভিন্ন রকম ত্রিভুজ, প্রত্যেকটা কর্নারে নেগেটিভ থাকলে কি হবে, পজিটিভ থাকলে কি হবে, কেউ নেগেটিভ কেউ পজিটিভ থাকলে কি হবে, বর্গক্ষেত্র হলে কি হবে, সেন্টারে চার্জ থাকলে কি হবে, প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ আমি দেখাচ্ছি। হয়ে গেছে লেখা? নেক্সট যেতে পারি। এবার ফোর্সের ইকুয়েশনে আমি এখানে তাহলে কি বসাবো, তাহলে √3 কে, কে এর জায়গায় তুমি ডাইরেক্ট লিখতেই পারো যে 1/4πε0, দুটোই চার্জ যেহেতু কিউ আছে তাহলে কিউ স্কোয়ার, ডিস্টেন্স যেহেতু এ আছে তাহলে এ স্কোয়ার, এইভাবেও লিখতে পারো। এটা তো ভ্যালু কিছু দেওয়া থাকবে, এটা তো অঙ্কটা এমন ভাবে সাজানো আছে যাতে যে কোনো ধরনের কোশ্চেন দে ভ্যালু দিয়ে তুমি সলভ করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট সমাধান দেখো। সমাধান যদি কারো চাই, এটা হচ্ছে সমাধান।
চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজ এবিসি, আবার সমবাহু ত্রিভুজই আছে। ত্রিভুজের শীর্ষ বিন্দু বি ও সি তে আছে প্লাস কিউ চার্জ এবং এ তে আছে মাইনাস কিউ চার্জ। চলো সমবাহু ত্রিভুজ একটা ড্র করি। এই নাও সমবাহু ত্রিভুজ ড্র হয়ে গেল। ওকে, এবার কি আছে, এবার যেটা বলেছে যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি, নাম দিয়ে দিই এ বি অ্যান্ড সি। বি এবং সি তে প্লাস কিউ চার্জ আছে, বি এবং সি তে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানেও প্লাস কিউ চার্জ। শীর্ষবিন্দু এতে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে মাইনাস কিউ চার্জ। ওকে, প্রত্যেকটা সাইডে সমবাহু ত্রিভুজ মানে সেমই দৈর্ঘ্য, এটাকেও বলবো এ, এটাও এ, তো এটাও এ। আর একটা কন্ডিশন কি জানি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কি হয়, সমান হয়। আচ্ছা, এইসব ইনফরমেশন গুলো আমাদের অঙ্কের সাথে পেয়ে গেলাম। তাহলে কি বলেছে, মাইনাস কিউ আধান আছে শীর্ষে, শীর্ষ এ তে থাকা আধানটির উপরে নেট বল কত, মানে এখানে যে মাইনাস চার্জটা আছে তার উপরে নেট ফোর্স কত। দেখো ভালো করে তাকিয়ে, এটা কি প্লাস, এটা কি মাইনাস, তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে, এদিকে। ফোর্সকে নাম দিলাম এফ। ডিস্টেন্স কত এ, চার্জ কত কিউ কিউ, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, এটা কি মাইনাস, এটা কি প্লাস, ডিস্টেন্স কত এ, এখানেও তো ফোর্স একই হবে, এটাও এ। মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে, আবার সেই সামান্তরিক আঁকবো এরকম করে জুড়ে দেবো, এটা হচ্ছে রেজাল্টেন্ট এফ ড্যাশ। তো দেখতেই পাচ্ছ আগের মতো একই সেম হয়ে যাবে, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ ইন্টু এফ কস 60 ডিগ্রি। কস 60 ভ্যালু কত, হাফ, হাফ আর 2 কাটবে, আবার সেই √3 এপি চলে আসবে এফ ড্যাশ। বোঝা গেল? তাহলে এই উদাহরণটা কিসের উপরে ছিল, দুটো প্লাস একটা মাইনাস। ত্রিভুজটা কেমন ছিল, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, লিখে নাও। নেক্সট যাই। ওকে, চলো নেক্সট একটা উদাহরণ সমাধান, যা দেখতে মনে হচ্ছে লিখে নিতে পারো পজ করে। ওকে, একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। চলো প্রথম পাওয়া গেছে একটা বর্গক্ষেত্র, তো ফার্স্ট বর্গক্ষেত্র ড্র করি। এ নাও বর্গক্ষেত্র, বেশ বর্গক্ষেত্র হয়ে গেছে। এবার কি বলেছে, বলেছে যে বর্গক্ষেত্রের একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের শীর্ষ এ বি এবং ডি তে, তাহলে এ বি সি আর ডি, তাই তো হয়। ধরো সুবিধার জন্য এ বি সি করি, এ বি ডি, এ, তাহলে এটা এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। এবার কি বলছে, এ বি ডি তে প্লাস কিউ চার্জ আছে, এ বি আর ডি তে আছে প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ। ওকে, শীর্ষ এবং শীর্ষ সি তে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে মাইনাস কিউ চার্জ রাখা আছে। শীর্ষ সি তে থাকা আধানটির উপর নেট বল কত, শীর্ষ সি বিন্দুতে থাকা আধানটির উপর নেট বল কত। করো নিজেরা, একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করো। ওকে, করি, পজ করো, পজ করে ট্রাই করো। ধরে নিলাম পজ করেছো, ট্রাই করেছো, এবার আমি করছি। দেখো এখানে প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ, এটা কি চার্জ, মাইনাস কিউ চার্জ। এর উপরে আমাকে বিচার করতে বলেছে কি হবে সি বিন্দুতে থাকা আধানের জন্য। তাহলে এই প্লাস কিউ চার্জ আর এই মাইনাস কিউ চার্জ কি করবে, অ্যাট্রাক্ট করবে, কোন দিকে করবে, এদিকে।
তাহলে মাইনাস কিউ চার্জে আছে, এদিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে বাহুগুলো প্রত্যেকটা কত ডিস্টেন্স? এ এ এ এটাও এ, তাহলে অ্যাট্রাক্ট করবে। এদিকে ফোর্সের নাম দিলাম আমি এফ। আচ্ছা, এটাও এ ডিস্টেন্স, চার্জ কি আছে? কিউ কিউ, এটাও অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে, নাম দিলাম এফ। এটা কি চার্জ? প্লাস কিউ। এটা কি? মাইনাস কিউ চার্জ। কিন্তু এখানে কর্ণ বরাবর অ্যাট্রাকশন ফোর্স ফিল করছে। তাহলে এই দুটোকে যদি এফ বলি, তাহলে এখানে নিশ্চয়ই এফ বলা যাবে না, এখানে নাম দিলাম এফ ড্যাশ। কেন? কারণ কর্ণের ডিস্টেন্স ইউজ হবে এখানে, কর্ণের ডিস্টেন্স আমাকে ইউজ করতে হবে, তাই নয় কি? হয়েছে? এবার কর্ণের ডিস্টেন্স আমি বার করব। তাহলে কর্ণের ডিস্টেন্স আমি ধরলাম এক্স। হলো। দেখো ভেক্টরের সাহায্যে কি সুন্দর আমি বার করে নেবো। এটা কত ডিগ্রি হবে? কর্ণ যদি হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 45 ডিগ্রি। এটা যদি একটা লেন্থ বা দৈর্ঘ্য যদি ভেক্টর হয়, তাহলে এক্স ভেক্টরটা, এটাকে যেহেতু নাম দিয়েছি এক্স, তাহলে এক্স ভেক্টরের এদিকে উপাংশ কি হবে? এক্স কস 45 ডিগ্রি। তাহলে এক্স কস 45 ডিগ্রি কাকে রিপ্রেজেন্ট করছি? এ কে। আবার রিপিট করছি, এই বাহুটা কি? এক্স, এদিকে কম্পোনেন্ট কি? এক্স কস 45। তাহলে এক্স কস 45 ডিগ্রি সমান কাকে রিপ্রেজেন্ট করছে? এ কে। এ। cos 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 ইন্টু 1/√2 ইজ ইকুয়াল টু এ। তাহলে x ইজ ইকুয়াল টু কি হলো? √2a। কি সুন্দর বেরিয়ে গেল না? সুবিধা কি এই মেথডটাতে? সুবিধা একটাই, যে কোনো জায়গায়, ত্রিভুজ হোক, বর্গক্ষেত্র হোক, যেখানেই হোক, যে কোনো জায়গায় যখন আমি লেন্থ বার করতে চাইবো, আমার যদি সূত্র না মনে থাকে সেই সময় ভেক্টরকে কাজে লাগিয়ে অতি সহজে বার করা যাবে। তো চলো এগোই। ওকে, তাহলে এক্স বেরিয়ে গেল, আমার ডিস্টেন্স বেরিয়ে গেছে। এখানে এই দুটো চার্জের ভিতরে ডিস্টেন্স এখন আমার জানা, সেটা কত? √2a। আর এর ভিতরে ডিস্টেন্স তো জানাই আছে এ। তাহলে দুটো ফোর্স আমাকে বার করতে হবে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এফ ড্যাশ। চলো আগে এফটা বার করি, কারণ এফ দুটোতেই এফ, এটাও এফ ওটাও এফ। তাহলে এফ এর ভ্যালু কত? কে Q1 Q2। Q1 Q2 মানে কি? দুটোই কিউ, তাহলে কিউ স্কোয়ার। এবার তোমরা অনেকের মনে কোশ্চেন মার্কস এসছে, আমি জানি এসছে, স্যার একটা তো প্লাস একটা তো মাইনাস, আমি কেন কিউ বসাচ্ছেন? দেখো, প্লাস মাইনাস চার্জের জন্য ডাইরেকশনের এদিক ওদিক হবে, ঠিক কথায়, কখনো অ্যাট্রাকশন হবে, কখনো রিপালশন হবে। কিন্তু ঘটনাটা মাথায় রাখতে হবে যে আমি অলরেডি ডাইরেকশনকে দেখাচ্ছি। তাহলে ডাইরেকশন যেহেতু আমি অলরেডি দেখাচ্ছি, সেই জন্য এখানে প্লাস মাইনাস নিয়ে ভাববো না। ক্লিয়ার? তাহলে কে Q1 Q2 দুটোই কিউ, তাহলে কিউ স্কোয়ার হলো বাই দূরত্ব স্কোয়ার। দূরত্ব মানে কত? এন স্কোয়ার। তাহলে দুটোই ফোর্স, এটাও এবং এটাও, দুটোই কিন্তু এটা। ওকে, মিডিল বরাবর যেটা আছে এফ ড্যাশ, এফ ড্যাশ কত? এফ ড্যাশ হচ্ছে গিয়ে কে, দুটোই কিউ কিউ, তাহলে আবার সেই কিউ স্কোয়ার, যেটা পাল্টে যাবে সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে এখানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি দূরত্ব হয়, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো? √2a। তাহলে কে কিউ স্কোয়ার বাই √2a তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার ভাবো তো, এদের ফোর্সটা যে দুটো আছে এফ আর এফ, এদের রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? এদিকে। আমি সেই রেজাল্টেন্টটার নাম দিলাম এফ ডবল ড্যাশ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই এফ ভেক্টর আর এই এফ ভেক্টরের যে রেজাল্টেন্ট, সেটা তো এদিকেই কাজ করবে, সেটার নাম দিলাম আমি এফ ডবল ড্যাশ। তাহলে একটু ছোট করি, নাহলে জায়গা হবে না। ওকে, তাহলে দুটো ফোর্স কাজ করছে এফ, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দুটো ফোর্স কাজ করছে এফ, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে ওখান থেকে যে এফ ডবল ড্যাশ জন্ম নিচ্ছে, তাহলে এফ ডবল ড্যাশ কি? এফ ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু √2 এফ স্কোয়ার।
প্লাস এফ স্কোয়ার, মানে সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে cos 0 1, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে এইটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কজন? দুজন, তাহলে 2f স্কোয়ার, দাঁড়ালো কি √2f, তাহলে f ডবল ড্যাশ বাই হলো √2f, আর f ড্যাশ কত বেরিয়েছে? f ড্যাশ সমান বেরিয়েছে এটা। এবার দেখো দুটোতে একই লাইনে পড়ে গেছে, তাই নয় কি? এফ ড্যাশ আর এফ ডবল ড্যাশ তো একই লাইনে পড়ে আছে, তাহলে সিম্পল যোগ হবে। ভেক্টরে আমরা শিখে এসেছি। আমি নেট ফোর্সের জন্য বললাম এফ নেট ইজ ইকুয়াল টু, তাহলে দুজনের যোগ, একটা হচ্ছে এফ ড্যাশ আর একটা হচ্ছে এফ ডবল ড্যাশ। এফ ড্যাশ কই? এই যে কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, কারণ দেখো রুট আর এখানে স্কোয়ার আছে, 2 হয়ে যাবে, এটা স্কোয়ার থাকবে। এফ ডবল ড্যাশ, এফ ডবল ড্যাশ মানে কি? √2f, √2 এফ কত? এফ কত? এফ কত? এফ কত? এফ এই যে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হলো। তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন যাবে, নিয়ে নাও। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলাম, থাকলো কি ভিতরে? এখানে থাকলো হাফ, আর এখানে থাকলো √2। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলে এখান থেকে থাকলো হাফ, এখানে থাকলো √2। এবার কে এর ভ্যালু তুমি 1/4πε0 বসাতে পারো, 9 × 10⁹ বসাতে পারো, সে পরের। আমি মেথড শেখাচ্ছি, তো যেমন যেমন প্রয়োজন পড়বে, যেমন যেমন অপশন থাকবে, যেমন যেমন ভাববে, সেরকম ভাবে এগিয়ে নিয়ে যাবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? চলো সলিউশন, এ দেখো হলো, লিখে নিতে পারো। দেখো উত্তর √2 প্লাস হাফ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আমি কে রেখেছিলাম, এটা কে এর জায়গায় 1/4πε0 রাখা আছে, তাহলে যেটা খুশি, দুটো একই ম্যাটার। চলো নেক্সট। একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু আছে। এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু এ বি সি আর ডি, 4টি সমান আধান প্লাস কিউ আধান রাখা আছে বর্গক্ষেত্রের কেন্দ্রে। এটা নতুন একটা টাইপ, বর্গক্ষেত্রের কেন্দ্রে থাকা একটি আধান প্লাস কিউ এর উপর নেট ফোর্স কত? দেখো আমি প্রত্যেকটা টাইপকে কিন্তু কভার করতে করতে যাচ্ছি। তাহলে চলো এখানে আমি বর্গক্ষেত্র নিলাম, ওকে, বেশ, ওকে। বর্গক্ষেত্র যেটা আছে, তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে প্রত্যেকটা এ, এটা এ, এটা এ, এটাও এ, এটাও এ। আর কি বলেছে? এ বি সি ডি, তাদের নাম নাম দিয়ে দিলাম, এ বি সি অ্যান্ড ডি। 4টিতে সমান আধান প্লাস কিউ আছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এখানেও প্লাস কিউ। বর্গক্ষেত্রের কেন্দ্রে থাকা একটা আধান, বর্গক্ষেত্রের কেন্দ্রে কি আধান আছে? প্লাস কিউ আধান আছে, প্লাস ক্যাপিটাল কিউ আধান আছে। এখানে যে আধানটা আছে সেটা হচ্ছে প্লাস ক্যাপিটাল কিউ, প্লাস ক্যাপিটাল কিউ। ওকে, তাহলে এর উপরে নেট বল নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, এটা কি চার্জ? আগে একটু ট্রাই করো নিজে, আমি কেন বলতে হয়েছে? পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই করো। ট্রাই করা হয়ে গেছে, চলো আমি করি। যদি ট্রাই করে রেজাল্ট বেরিয়ে থাকে ফট করে কমেন্টসে দাও, আমি দেখবো যে
কে কতটা ঠিক বলতে পারছো। ওকে, চলো এবার আমি অ্যানালিসিস করি। এটা কি চার্জ? প্লাস চার্জ। এটা কি চার্জ? প্লাস চার্জ। কি ফোর্স হবে? রিপালশন ফোর্স হবে। কোন দিকে হবে? এই দিক বরাবর। দূরত্ব এটা কি? আমি ধরলাম কর্ণ পরস্পরকে সমানভাবে ছেদ করেছে, বর্গক্ষেত্র যেহেতু, তাহলে এটাও এক্স, এটাও এক্স, মানে এখান থেকে এই ডিস্টেন্সটাও এক্স, এখান থেকে এই ডিস্টেন্সটাও এক্স, আর এটাও এক্স হবে, সেম অ্যাজ ইট ইজ, এটাও এক্স হবে। যদি এক্স হয় তাহলে এদিকে ফোর্সটা কত হবে? ফোর্সটাকে নাম দিলাম এফ। আচ্ছা, এটা প্লাস, এটাও প্লাস, তাহলে এখানেও তো ফোর্স যেটা হবে সেটাও এফ। এদিকে এটা প্লাস, এটাও প্লাস, তাহলে এখানেও তো ফোর্স হবে এফ। এটা প্লাস, এটাও প্লাস, তাহলে এদের দুজনের মধ্যে রিপালশন ফোর্স এদিকেই হবে। তাহলে কি পাচ্ছি? পাচ্ছি এটাই, যে এখানেও এফ, এখানেও এফ, এখানেও এফ, এদিকেও এফ। একই রেখায় বিপরীত দিকে দুটো বল আছে, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। রেজাল্ট কি দেবে? আন্ডা জিরো। এফ নেট কত হবে? জিরো। এফ নেট হচ্ছে জিরো। বোঝা গেছে? ওকে, নেক্সট। তাহলে গাণিতিক সমাধানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিসাম্যর ক্ষেত্রে বর্গক্ষেত্রের যে ছবিগুলো আছে, তো প্রতিসাম্য যদি হয়, কখনো যদি আমরা প্রতিসাম্য পাই, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তাকার, ষড়ভুজ, এই ধরনের যখন প্রতিসাম্য হবে, তখন সেন্টারে যদি হয় তাহলে নেট ফোর্স হয়ে যায়, তখন কি হয়? জিরো। কারো যদি মনে হয় এটাকে নোট করে রাখবে, অবশ্যই রাখতে পারো। এটা নোট করে রাখলে পরে বড় বড় অঙ্ক অতি সহজেই তুমি সলভ করে ফেলতে পারবে। যদি নলেজটা তোমার কাছে থাকে, নোটে যদি থাকে, তোমার যদি খেয়াল থাকে, তো আরামসে করে ফেলতে পারবে, বিশেষ কিছু ক্যালকুলেশন ছাড়াই। এগোই, চলো। বলের উপরিপাত নীতি থেকে আমরা যা যা পেলাম, যে উপরিপাত নীতির ক্ষেত্রে আমরা কি করি? ভেক্টর অ্যাডিশন রুলস অ্যাপ্লাই করি। যা পড়লাম এতক্ষণ ধরে তার একটু সারাংশ আবার রিক্যাপ করে দিচ্ছি। ভেক্টর অ্যাডিশন রুলস অ্যাপ্লাই করি। ম্যাগনিটিউড যোগ করা হয় না, শুধু মান এখানে যোগ করলে হবে না, ডাইরেকশনকে মাথায় রাখতে হবে। জ্যামিতিক সাম্যাবস্থা যদি পাই তাহলে সেক্ষেত্রে নেট ফোর্সের ভ্যালু আমার জিরো হবে, কারণ পরস্পর বিপরীত দিকে থাকা ফোর্সগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে, ফলাফল বেরোবে জিরো। আর বলের প্রকৃতি আর অভিমুখকে মাথায় রাখতে হবে। যদি প্লাস প্লাস চার্জ থাকে তো মাইনাস হবে, আর যদি প্লাস মাইনাস থাকে তো আকর্ষণ হবে। যদি প্লাস প্লাস চার্জ থাকে তো বিকর্ষণ হবে, আর প্লাস মাইনাস চার্জ থাকলে পরে আকর্ষণ ক্যালকুলেশন করব। দিক, তো দিকের ব্যাপার তো আমি প্রত্যেকটার ক্ষেত্রে দেখিয়েছি, আলাদা করে এখানে একটা লাইন লেখা আছে, তোমরা তো ভালো করেই বুঝেছে কোন দিকে কি দিক দেখবো। দূরত্বের প্রভাব আর সর্বোচ্চ বলের শর্ত একটা অঙ্ক করেছে, অবশ্যই খেয়াল আছে যে সর্বোচ্চ বল যখন আমরা বার করছিলাম তখন Q/2, যত সম্ভব আগের লেকচারে ছিল। আর দূরত্বের প্রভাব কি? দূরত্ব যত বাড়বে বলের মান তত কমবে। এই ছিল হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা পরিচিত তার সারাংশ। চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রে 3টি কোণে প্লাস কিউ এবং একটি কোণে মাইনাস কিউ আধান আছে, তবে কেন্দ্রে প্লাস কিউ আধানের উপর নেট বলের অভিমুখ কোন দিকে হবে? এটাও আর একটা টাইপ। আবার বর্গক্ষেত্র নিলাম, বর্গক্ষেত্র এখানে নিয়ে নিলাম বর্গক্ষেত্র, এই হলো আমার বর্গক্ষেত্র। ওকে, এবার কি কি বলেছে, কি কি বলছে? এক, যে একটি বর্গক্ষেত্রে 3টি কোণে প্লাস কিউ চার্জ আছে। ধরো এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, and it's also be প্লাস কিউ চার্জ। আর একটা কোণে আছে মাইনাস কিউ চার্জ, যেখানে আছে মাইনাস কিউ চার্জ। আর বর্গক্ষেত্রের যে কর্ণ, সে কর্ণ যেখানে ছেদ করছে সেটাকে বলে সেন্টার, সেন্টারে আছে একটা প্লাস কিউ চার্জ। তাহলে বলেছে এখানে যে প্লাস কিউ চার্জ আছে তার নেট ফোর্স কত এবং তার অভিমুখ কোন দিকে হবে। আমি নেট ফোর্স বার করাটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, আমি শুধু কি করে করবে দেখিয়ে দিচ্ছি, আর ডাইরেকশন কোন দিকে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক।
রেজাল্ট বার করে অবশ্যই কমেন্টসে দেবে। ওকে, চলো, এটা প্লাস কিউ, এটাও প্লাস। তাহলে দুটো যদি প্লাস চার্জ হয় তাহলে তাদের মধ্যে কি হবে? রিপালশন। রিপালশন ফোর্স কোন দিকে কাজ করবে? এদিকে। নাম দিলাম F1। আচ্ছা, এই ডিস্টেন্সটাকে বললাম, এগুলো সব যদি এ ধরে থাকি তাহলে এগুলোকে আমি ধরবো এক্স, এক্স অ্যান্ড এক্স অ্যান্ড এক্স। বুঝতে পারছো, কর্ণ প্রত্যেককে সমানভাবে খণ্ডিত করেছে। তাহলে প্লাস প্লাস চার্জ, ডিস্টেন্স এক্স, চার্জ হচ্ছে একটা প্লাস কিউ, একটা প্লাস কিউ, রিপালশন ফোর্স এদিকে কাজ করছে। ওকে, এদিকে রিপালশন ফোর্স কাজ করছে, এটাকে নাম দিয়েছি আমি F1। নাম দিয়েছি আমি F1। আর দেখি এই চার্জকে কি করছে? এও বিকর্ষণ করছে প্লাস প্লাস চার্জ হওয়ার জন্য। কোন দিকে করছে? এদিকে। এটাও কি আলাদা হবে? কি F1 হবে কি না আলাদা হবে? একই হবে, F1 হবে। ডিস্টেন্স সেম, আধান সেম, এটাও F1। এবার আসি, তাহলে এটাকে বিচার করা হয়ে গেল, এটাকে বিচার করা হয়ে গেছে, বাকি আছে এটা। এর উপরে কি ফোর্স দেবে? এটা কি প্লাস, এটা কি প্লাস, কোন দিকে দেবে? এদিকে। আচ্ছা, এটা কি F1 হবে না অন্য কিছু? F1ই হবে। কেন? এটা প্লাস কিউ, এটা প্লাস ক্যাপিটাল কিউ, ডিস্টেন্স এক্সই আছে, তাহলে এটাও F1। একটা জিনিস খেয়াল করো, এই F1 আর F1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আছে। ওকে, একজনকে বাদ চলে যাচ্ছে, প্লাস কিউ, আর এখানে আছে বসে মাইনাস কিউ। কি করবে? ফ্র্যাকশন। ডিস্টেন্স কত? এক্স। চার্জ কি সেমই আছে, নাম কি দেবো? F1ই দেবো। তাহলে এটাকেও নাম দিলাম F1। F1। তাহলে দুটো F1 ফোর্স এদিকে কাজ করছে, দুটো F1 ফোর্স এদিকে কাজ করছে। তাহলে এদিকে কি করব? সিম্পল অ্যাড করব। ডাইরেকশন কোন দিকে হলো? এ বি সি ডি যদি বলি তাহলে ডি এর দিকে, বা বলবো নেগেটিভ চার্জের দিকে। একটা বিকর্ষণ বল বাইরের দিকে ফোর্স ফিল করবে, দিকটা বলা গেল। মান তো কিভাবে বার করবে সে কি দিয়েছি, করো। চলো নেক্সট। দুটি আধান, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, যতগুলো টাইপ আছে সবকটা। দুটি আধান আছে, একটা কিউ আর একটা 4Q, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে প্লাস 4Q। মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল এল। এটা হচ্ছে ক্যাপিটাল এল। আচ্ছা, ছবিটা একটু বাজে হয়ে গেল। ফিজিক্সে ডায়াগ্রাম ঠিকঠাক না হলে মুশকিল। এখানে কত আছে? প্লাস কিউ। এখানে কত আছে? প্লাস 4Q। ডিস্টেন্স কত? এ মাথা থেকে এ মাথা দূরত্ব হচ্ছে ক্যাপিটাল এল। তৃতীয় একটি আধান, এদের সংযোজক সরলরেখার কোথায় রাখলে সেটি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে থাকবে? কোশ্চেনটা খুব ভালো মানের কোশ্চেন, ভালো করে খেয়াল করো। ধরো আমি এই সংযোজক রেখাটাকে আমি এরকম ভাবে ভাবছি যে এইখানে কোথাও চার্জ আছে, সুবিধার্থে আমি ধরলাম এখানে +1 কুলম্ব চার্জ আছে। কেন 1 কুলম্ব ধরছি? কারণ ক্যালকুলেশনে একটা টার্ম কমে যাবে। যদি 1 কুলম্ব চার্জ ধরি তাহলে একে কি করবে? রিপালশন করবে। এও কি? এও প্লাস, তাহলে এওকে রিপালশন করবে। দুজনেই তো এদিকে ঠেলছে, বিকর্ষণ করছে, তাহলে কি সাম্যাবস্থা পাবে? মোটেই পাবে না, ছিটকে বেরিয়ে চলে যাবে। এখানে যদি ভাবি সেম ব্যাপার, প্লাস প্লাস রিপালশন করবে, প্লাস প্লাস রিপালশন করবে, এও ছিটকে বেরিয়ে চলে যাবে, সাম্যাবস্থা পাচ্ছে না। এই দুটো কন্ডিশনই সম্ভব নয়। এবার মিডিলে ভাবতে পারি। মিডিলে ভাবলে পরে ভাবো যে প্লাস চার্জ, +1 কুলম্ব চার্জ যদি এখানে যদি কনসিডার করি, তাহলে +1 কুলম্ব চার্জকে এদিকে রিপালশন করছে আর এদিকে রিপালশন করছে। এই দুটো ফোর্স যদি সেম হয়, তাহলে সেম অ্যান্ড অপোজিট ফোর্স যদি +1 কুলম্ব চার্জের উপরে অ্যাপ্লাইড হয়,
তাহলে সাম্যাবস্থা আসতে পারে, অর্থাৎ ওর উপরে নেট ফোর্স 0 হতে পারে, তাই নয় কি? এবার ভাবো যে এই পজিশনটাকে এর কাছে ভাববো না ওর কাছে ভাববো? এর কাছেই ভাববো। কেন ভাববো? ডিস্টেন্স যেমন কম হবে, ফোর্স যখন বেড়ে যাবে, লটা ভাবো কি ছিল, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে চার্জ যখন কম, ডিস্টেন্স কম হওয়ার জন্য যে ফোর্সটা হবে, এখানে চার্জ যখন বেশি তার জন্য ফোর্স বেশি হচ্ছে বটে, কিন্তু ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছি বলে ফোর্সটা আবার কমে গেল। তাহলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে এর রিপালশন ফোর্স আর এদিক থেকে আসা রিপালশন ফোর্স, যে দুটোকে নাম দিচ্ছি আমি এফ, এরা সেম সেম হতে পারে। চলো এবার দেখি যে কি দাঁড়ায়। আমি কি করলাম, এই ডিস্টেন্সটাকে নাম দিলাম এক্স। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এল মাইনাস এক্স, তাই নাকি? তাহলে এখানে যদি সূত্র আমি অ্যাপ্লাই করি এফ এর, আর এদিক থেকে যদি আমি সূত্রটাকে ভাবি এবং কনসিডার করছি দুটি সমান, তবেই তো সাম্যাবস্থা তৈরি হবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে যখন বিচার করছি তাহলে কি হবে, কে কিউ ওয়ান মানে হচ্ছে Q2 কে 1 কুলম, কারণ এখানে আমি কত কনসিডার করেছি, +1 কুলম চার্জ। তাহলে +1 কুলম মানে 1। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এখানে এক্স, এক্স স্কোয়ার হলো সমান কে Q1 মানে 4Q, Q2 মানে কত 1 কুলম, বাই দূরত্বের স্কোয়ার মানে হচ্ছে L মাইনাস এক্স তার হোল স্কোয়ার, L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বোর্ড এক্সামে এই কোশ্চেনটা খুব আসে, খুব এই ধরনের কোশ্চেন খুব আসে। কে কে কাটলো, কিউ কিউ কাটলো, তাহলে থাকলো কি 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বাই L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বোথ সাইড যদি রুট করে দিই, বোথ সাইড রুট করে দিলে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস উড়ে পালিয়ে যাবে। তাহলে পরে থাকবে কি 1 বাই এক্স, এখান থেকে রুট করলে 1 বাই এক্স সমান 2 এর রুট করলে কত হবে 2, এখানে কত থাকবে L মাইনাস এক্স, কর্নার গুণ করলাম, কোনাকুনি গুণ, তাহলে L মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, এক্স যদি ওদিকে যায় তাহলে 3x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল L, তাহলে x ইজ ইকুয়াল টু হলো L বাই 3। ক্লিয়ার না? বোঝা গেল না? একদম পরিষ্কার বোঝা গেছে যে L হচ্ছে 3/1 ক্লিয়ার? তাহলে এটা বোর্ড এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, যদি না হয় আবার পিছিয়ে আসো, দেখো, লজিক বোঝো, এগিয়ে যাও। ওকে, সমাধান যদি কেউ চাও যে আমি লিখে রাখবো সুন্দর করে, লিখতে পারো। আর অ্যাপে ওয়েবসাইটে তো পাবেই। ওয়েবসাইটের নাম হচ্ছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mynoza.com। ইউটিউবের নাম হচ্ছে গিয়ে নোজা বেঙ্গলি, আর অ্যাপের নাম হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে mynoza.com, আর অ্যাপ হচ্ছে মাইনোজা। ওকে, দেখতে পেলে? ওকে, তৃতীয় আধানের যে সাম্যাবস্থার গল্পটা আমি বললাম, যে দুটো চার্জ থাকবে, তার মধ্যে এখানে থার্ড কোনো চার্জ থাকলে তার যে সাম্যাবস্থার কথা বলছি, সেই সাম্যাবস্থার ক্ষেত্রে আমি একটা শর্টকাট বলছি। তৃতীয় আধানের ইকুইলিব্রিয়াম বা থার্ড চার্জের জন্য ইকুইলিব্রিয়ামের জন্য আমি শর্ত বলছি। দুটি আধান Q1 আর Q2 পরস্পর L দূরত্বে আছে, যেটা আমাদের অঙ্কে ছিল। তৃতীয় একটা আধান এদের মাঝখানে কোথাও যদি থাকে, তাহলে মোট বল 0 হয়। এক ছোট আধান থেকে সাম্যাবস্থার দূরত্বের সূত্র হচ্ছে এটা। দেখো কি মজার ব্যাপার, যদি এই সূত্রটাকে খাতায় সুন্দর করে লিখে রাখো, তাহলে বড় বড় অঙ্ক একদম 1 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে কি আছে, x ইজ ইকুয়াল টু √of Q1 বাই √of Q1 প্লাস √of Q2 ইনটু ক্যাপিটাল L। মানে ব্যাপারটা এরকম, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L, এর উপরেই তৈরি হচ্ছে এই ল। তাহলে এক্সটা কোনটা,
শুধু খেয়াল রাখবে এক্সটা হচ্ছে ছোট্ট আদান থেকে দূরত্ব। বোঝা গেল না? ক্লিয়ার হলো না? বোঝা গেছে? এবার দুটি আধান +Q1 আর -Q2 পরস্পর L দূরত্বে থাকলে এবং তৃতীয় আর একটা আধান মাঝখানে এমন জায়গায় আছে, সেক্ষেত্রে যদি সাম্যাবস্থা হয় তাহলে সূত্রটা হবে এটা। আগেটা যেটা দেখালাম সেটা ছিল দুটোই প্লাস, আর এটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। চলো তোমাদের জন্য একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, ওই সূত্রটাকে ইউজ করে দেখো অ্যান্সার চলে আসছে কিনা। আর আসলে কমেন্টসে জানাও, লিখে নাও। ওকে, তো এই ছিল আজকের যতগুলো নিউমেরিক্যাল প্রবলেম, যতগুলো টাইপ হতে পারে মোটামুটি কভার করার চেষ্টা করেছি। তো তোমরা সবাই এগুলোকে প্র্যাকটিস করো, এবং বারবার বলেছি যে ভিডিও পজ করবে, প্র্যাকটিস করবে, আমার সাথে সাথে চলবে, দেখবে এফেক্টিভ হতে বাধ্য। বাধ্য মানে বাধ্য। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখবে টোটাল নলেজটা তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়েছে। যত দিন আমার সাথে তোমার কাটবে দেখবে নলেজ একদম ক্লিয়ার হয়েছে। তো বাংলায় একদম ক্লিয়ারভাবে আমি চেষ্টা করেছি যতটা কভার করা যায়, নিট জেইই প্রিপারেশন পর্যন্ত নেওয়ার মতো করে পুরো আমার কন্টেন্ট রেডি করেছি, এবং সেগুলোকে একদম সহজ সরলভাবে বোঝাবার চেষ্টা করছি। তো আশা করছি ভালো লাগছে। আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে এই টোটাল যে অঙ্কপত্র নোট যা আছে সেগুলো সব পিডিএফ আকারে আছে। আর বিগত বছরের যে কোয়েশ্চেন নিট যে তার উপরে সলভ পেপার ওখানেই থাকবে, ভিডিও থাকবে। তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, বাবাই।